রাত্রে ট্রেন লেট ছিল প্রায় 1 ঘন্টার মতো, তার জন্য লেট হয়ে গেল। আর বুঝতে পারিনি যে দুটো ট্রেন আমরা বোড়ালঘাট যাওয়ার জন্য টোটোতে চেপে গেছি। এখান থেকে বোড়ালঘাট যাবো প্রতিবার ভবনে। খাওয়া দাওয়ার পর আমি এখন যাব গোশালার দিকে। গোশালায় এসে এত বড় বড় গরু, তাদের যে সিং, প্রভুপাদের সমাধি মন্দির দেখা হয়ে গেছে। সেখানে ফোন নিয়ে তো ঢুকতে পারিনি, ওই জন্য ভিতরে চন্দ্রোদয় মন্দিরে ঢুকতে হলে আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। হাই ফ্রেন্ডস, কেমন আছো? জয়দীপ এক্সপ্লোরের নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে রাত্রি 12:15 মতো হবে। আজ তারিখ হচ্ছে 3/5/2025। তো আজকে একটি নতুন গন্তব্যের জন্য আমরা রওনা দিয়েছি। সেটা কোথায় না, নবদ্বীপ বা মায়াপুর ধাম, যেখানে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। আর আমার সাথে আছে আমার বন্ধু জয়ন্ত। দুজনে মিলে রাত্রি বেলায় বেরিয়ে পড়েছি। সারাদিন কাজ করে অক্লান্ত পরিশ্রম করার পর আমাদের নিজেদের কোনো মনের মধ্যে দুর্বলতা নেই বা শরীরের মধ্যে দুর্বলতা নেই যে আমরা যেতে পারবো না। তো এখন আমরা শালবনী স্টেশন থেকে জার্নি স্টার্ট করছি। শালবনী স্টেশন থেকে আমরা ধরবো বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, যেটা বোকারো থেকে হাওড়া পর্যন্ত যায়। এই ট্রেন নাম্বার হলো 18014। তো এটা শালবনীতে টাইম আছে 1:23 রাত্রিবেলায়, আর এটা হাওড়াতে টাইম দেখাচ্ছে 5:25। স্টেশন একদম খালি, স্টেশনের মধ্যে কেউ নেই, আমি আর জয়ন্ত। আর স্টেশনের ভিতরে হয়তো যে অফিস আছে সেখানে কিছু লোক। রাত্রে 1:23 ট্রেন। এখন আমরা সাকরাইল স্টেশন পেরোচ্ছি। ভেবেছিলাম 5:30 যে নবদ্বীপ লোকাল ছিল সেটা ধরবো, বোধহয় আর সেটা ধরা হলো না, কারণ ট্রেন লেট আছে। হাওড়া ঢোকার কিছুটা আগে ট্রেন হঠাৎ দাঁড়ালো। আর যেখানে দাঁড়ালো সেখানে চারিদিকে যখন তাকিয়ে দেখি যে কুয়াশার একটা আভা চারিদিকে যেমন ঘিরে ধরেছে। রাত্রে ট্রেন লেট ছিল প্রায় 1 ঘন্টার মতো, তার জন্য লেট হয়ে গেল। আর বুঝতে পারিনি যে দুটো ট্রেন, বোকারো স্টিল সিটি এক্সপ্রেস আর চক্রধরপুর এক্সপ্রেস, তো একসঙ্গে জয়েন্টে আসবে। তো তার জন্য একটু গড়বড় হয়ে গেছিলো, কিন্তু তাও যেমন খুশিভাবে আমরা ম্যানেজ করে ট্রেনটায় উঠলাম। আর পৌঁছাতেও প্রায় 1 ঘন্টা লেট। সেদিকে 1 ঘন্টা লেট, এদিকে 1 ঘন্টা লেট। হাওড়া স্টেশন এসেছি, আর হাওড়া ব্রিজ দেখবো না, এটা কখনো হয়? এটা সেই হাওড়া ব্রিজ যেটা আমাদের গর্ব। আমরা যাব সকাল 8টা নবদ্বীপ ধাম যে ট্রেন আছে সেই ট্রেনে করে। তো ট্রেনে এখন আসতে লেট আছে, এখন বাজছে 7:20 মতো। তো এখন স্টেশনের যে প্ল্যাটফর্ম 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে, এখানে ট্রেন দেখাচ্ছে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে এসে কফি নিলাম আমি, আমার বন্ধু যে জয়ন্ত পেছনে দাঁড়িয়ে খাচ্ছে। এখন কফিটা খেয়ে আমরা একটু আড্ডা মারবো। আড্ডা মেরে ট্রেন যখন আসবে ট্রেনে উঠে যাব। আপনারা যদি নবদ্বীপ ধাম যেতে চান তো আপনারা দুরকমভাবে যেতে পারেন। একটা হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন ধরবে, আর যদি হাওড়া থেকে যান তো নবদ্বীপ ধাম ডাইরেক্ট ট্রেন ধরবে। তো সেখান থেকে মায়াপুর যে ঘাট, সেই ঘাটে যেতে হবে। সেই ঘাট থেকে আপনি মায়াপুর ধামের টিকিট কেটে নিয়ে ফেরি করে চলে যেতে পারেন। তো আমি যাচ্ছি হাওড়া থেকে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা নবদ্বীপ ধাম স্টেশনে এসে পৌঁছালাম। হাওড়া থেকে যে ট্রেনটা 8টার সময় ছেড়েছিল সেটা 10:30টার সময় এসে পৌঁছালো। এখান থেকে আমরা যাব বোড়ালঘাট। সেই বোড়ালঘাট থেকে ফেরি করে আমরা যাব নদীর ওপারে মায়াপুর, সেখান থেকে মায়াপুর ধাম। তো আমাদের এখান থেকে এখন টোটো ধরতে হবে। ওখান থেকে টোটো ভাড়া 20 টাকা প্রতি পার্সন পড়ে। তো এখন আমরা টোটো ধরার জন্য যাব। আমার সাথে দেখছেন আমার বন্ধু জয়ন্ত আছে, দুজনে মিলে একসাথে এখন আমরা যাব বোড়ালঘাটের দিকে। আর এই যে হাওড়া থেকে আমরা নবদ্বীপ ধাম স্টেশন আসলাম, তো প্রতিজনের 25 টাকা করে পড়লো, দুজনের 25 50 টাকা। এটি হলো নবদ্বীপ স্টেশনের বাইরের দিক। এখান থেকে আপনারা বোড়ালঘাট যাওয়ার জন্য টোটো, রিক্সা সব কিছুই পাবেন।
আমরা বোড়ালঘাট যাওয়ার জন্য টোটোতে চেপে গেছি। এখান থেকে বোড়ালঘাট যাব, প্রতি পার্সন 20 টাকা করে কথা হয়ে গেছে সবার সাথে। তো এখান বোড়ালঘাট যে ফেরিতে উঠে আমরা মায়াপুর যাব। নবদ্বীপ এসে এখানে যে স্পেশাল দই সেটা খাবো না, এটাকে কখনো হতে পারে? তাই আমরা দুজনে মিলে 100 করে দই নিলাম এবং সেটি খাওয়া শুরু করলাম। এখন লঞ্চের টিকিট কাটবার পালা। এখানে 2 ধরনের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে লঞ্চের জন্য, যেটা পার পার্সন 10 টাকা করে, আর একটা টিকিট পাওয়া যায় নৌকোর জন্য, সেটার জন্য পড়ে 5 টাকা করে। এখন আমাদের লঞ্চ এসে হাজির হয়ে গেছে। আমরা এই লঞ্চে করে যাব মায়াপুর ধাম, যেটা যাবে গঙ্গা নদী বা ভাগীরথী আর জলঙ্গির উপর দিয়ে। লঞ্চে কিন্তু প্রচুর ভিড় হয়, আর ছুটির দিনে তো প্রচুরই ভিড় হয় বলতে গেলে। তো আপনারা নিজেরা কিন্তু সাবধানে থাকবেন, কারণ পকেটমার যে কোনো মুহূর্তেই হতে পারে। নদীর উপর যেতে যেতেই ইসকন টেম্পল আপনারা দেখতে পাবেন। আর এই ভাগীরথী আর জলঙ্গি নদীর যে মিলনস্থল, সেটা আপনারা কী করে বুঝবেন? কারণ ভাগীরথীর জল ঘোলাটে টাইপের হয় আর জলঙ্গি নদীর জল কালো টাইপের হয়। এটা দেখে আপনারা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। মায়াপুরে নামবার পরে এখান থেকে টোটো পাওয়া যায়, কিন্তু আমি টোটো নিলাম না, আমি হেঁটে হেঁটে এগিয়ে চললাম, কারণ মাত্র 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারের জন্য টোটো ভাড়া নিত 10 টাকা, কিন্তু যেহেতু আমি দেখতে আসছি তাই সব কিছু দেখে যেতে হবে, তাই আমি টোটো করলাম না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা চন্দ্রোদয় মন্দিরের একদম কাছে এসে পৌঁছে গেছি। চারিদিকে দোকানপাট এখন বন্ধ, মানে মন্দিরের কাছাকাছি, কিন্তু যেখানে মায়াপুর ইস্কনের জন্য যে ঘাটটা আছে, ফেরিঘাট, সেখানে সব কিছু খোলা। সেখানে একদম লোকে গিজগিজ করছে। যত আগের দিকে এগিয়ে আসছি তত দোকানপাট বন্ধ। ভিড়টা মন্দিরের কাছে তুলনামূলক কম, কিন্তু মন্দিরের ভিতরে গেলে হয়তো ভিড়টা পাবো। আর আমরা এখনও পর্যন্ত রুম নিইনি, কারণ মন্দিরের সামনে রুম পাওয়া যায় নাকি দেখি, তারপরে আমরা রুমের কথা ভাববো। মন্দিরের একদম কাছে এসে পৌঁছে গেছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মন্দিরের কাছে আসবো বা মন্দিরের ভিতরে প্রবেশ করব, সেই ইচ্ছেটা আজকে মানে পূর্ণ হলো। এটা ভেবেই মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হচ্ছে। একটা মন্দির হলে কি না হয়, চারিদিকে যে আর্থিক অবস্থা অনেক উন্নতি হয়ে যায়। তো এখানে যত সমস্ত লোকাল লোক আছে, তারা এই মন্দিরের জন্য বিভিন্ন কার্যক্ষেত্রে জড়িত হয়েছে। যেমন দোকানপাট, কেউ টোটো চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ হোটেল খুলেছে। চারিদিকে সবাই একটা কর্মের সাথে জড়িত হয়েছে। তার জন্য এখানের ইকোনমি অন্য জায়গার ইকোনমির থেকে আলাদা। এখানের ইকোনমি অনেক হাই। গদা ভবন বা যশোদা ভবনের রুমে পুরো প্যাকড আপ, কোনো জায়গায় খালি নেই। তার জন্য ওইখানে কি করলাম, আগে খাবারের টোকেন কিনলাম। তো টোকেন কম দামি যে টোকেনগুলো ছিল 50 টাকা বা 60 টাকা যেগুলো থাকে, সেগুলো একটা অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র 80 টাকার কুপনটা অ্যাভেলেবেল ছিল। ওই 80 টাকার কুপন নিয়ে আমরা আসলাম। একটা সাইডের দিকে একটু আসতে হলো, 500 টাকার পড়লো রুমে। আমি আর জয়ন্ত দুজন মিলে ওই 500 টাকার রুম নিলাম। সেই রুমটা আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। 500 টাকার রুম দেখুন। 500 টাকার রুমে কী কী আছে, এই যে খুললাম। খোলার পর ডবল বেডের, ডবল কেন ট্রিপল বেডে বলা চলে, একটা বিছানা দিয়েছে, প্লাস হচ্ছে পাখা দিয়েছে, পর্দা আছে। আর যে কন্ডিশন, এটা 500 টাকার রুমে, মানে 500 টাকায় পাওয়া গেছে, এটাই বিশাল ব্যাপার। তারপরে এই যে দেখুন বাথরুম, কোমোট আছে, রাখার সাবান রাখার জায়গা আছে, শাওয়ার আছে, তারপরে বেসিন দিয়েছে, আয়না আছে। তো 500 টাকায় এত কিছু পাওয়া যাবে, সেটা ভাবতে অবাক লাগে। হোটেল থেকে স্নান করে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ লাইনে দাঁড়াতে হবে মহাপ্রভুর প্রসাদের জন্য। কারণ 1:30টার মধ্যে যদি আমরা না এখানে আসতে পারি, আর আমরা কিন্তু মহাপ্রভুর প্রসাদ পাবো না। এখানে সবাই বসে মহাপ্রভুর প্রসাদ এখানে খান, আর তাই আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি মহাপ্রভুর প্রসাদ নিয়ে। আমরা এখানে বসেই ঠিক খাবো। মায়াপুর ধাম এসে যদি এখানে মহাপ্রসাদ না পাই, তাহলে তার থেকে দুর্ভাগ্য কিছু আর হয় না।
কিন্তু আমরা সেই প্রসাদ পেয়ে গেছি, কারণ আমাদের ভাগ্য ভালো। গদা ভবনে থাকবার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু রুম একটুও খালি ছিল না, তাই আমরা এই গদা ভবনে এবারে থাকতে পারলাম না। কিন্তু নেক্সট টাইম যখন আসবো তখন আমরা গদা ভবনে থাকার জন্য অনলাইনে রুম বুক করে ঠিক আসবো। গদা ভবনে খাওয়া দাওয়ার পর আমি এখন যাব গৌশালার দিকে। তো পেছন দিকে আমার রয়েছে গদা ভবন, আর আমার এই মন্দির। এই মন্দিরটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির। মন্দিরের পেছনের দিকে দেখে মনে হচ্ছে কনস্ট্রাকশনে এখনও কাজ চলছে, এখনও কত বছর লাগবে সেটা বলা যাবে না। তো ভিতরে ঢুকলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তো মন্দির খুলবে 4টা সাড়ে 4টার সময়। তো এখন আমরা গদা ভবনে যে টোকেন কেটেছিলাম 80 টাকা করে, সেটা প্রসাদ নিয়ে বা প্রসাদ খেয়ে আমরা চলেছি গৌশালার দিকে। এটা হচ্ছে অন্নদান ভবন। এখানে ফ্রিতে ঠাকুরের প্রসাদ পাওয়া যায়। যেমন গদা ভবন, যশোদা ভবন বা যে বিভিন্ন যে ভবন আছে সেখানে খাবার মানে প্রসাদ পেতে হলে ঠাকুরের টোকেন কাটতে হয় বিভিন্ন টাকার বিনিময়ে। তো এখানে আপনারা ফ্রিতে সেই ঠাকুরের প্রসাদ পাবেন। গুটি গুটি পায়ে আমরা চলে এলাম গৌশালার কাছে। আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন, কিন্তু আমরা যেহেতু ভেবেছিলাম মনে যে আমরা টোটো বা রিক্সা কিছু করব না, তাই আমরা হেঁটে হেঁটে গৌশালার মধ্যে চলে আসলাম। আপনারা এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এখানে টাকা দিয়ে গরুর জন্য খাবার কিনতে পারেন এবং সেগুলোকে নিজের হাতে খাওয়াতে পারেন, তবে সেটা পারমিশন যোগ্য। এই গৌশালাটা অনেক বড়। এখানে 500-র উপরে গরুর সেবা করা হয়। গৌশালায় এসে এত বড় বড় গরু, তাদের যে সিং প্রচুর বড়, যেগুলো দেখে মানে অবাক হয়ে গেছি। কারণ এত জীবনে এতদিনেও এত বড় বড় সিং বা এত বড় বড় গরু কখনো দেখিনি। এটি হলো ডিজিটাল থিয়েটার। এখানে শ্রী চৈতন্যদেব জড়িত বিভিন্ন ধরনের ঘটনা এখানে ফিল্ম আকারে দেখানো হয়। এখন আমরা যাব শিলা প্রভুপাদজির সমাধি মন্দিরের দিকে, এবং মন্দিরে যাওয়ার আগে আমরা কিছু কেনাকাটা করে নিলাম, কারণ এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, যেখানে তুলসী কাঠের মালা, ঠাকুরের তৈরি জামা প্যান্ট, তাছাড়া বিভিন্ন ধরনের টুপি, সব কিছুই বর্তমান। এই মন্দিরটার নাম হলো প্রভুপাদজির সমাধি মন্দির। তো এখানে ঢুকতে হলে ক্যামেরা অ্যালাউ নেই, আর জুতো তো পরে তো কোনো মন্দিরে প্রবেশ করা উচিত না, সো সেটা তো কথাই না। তো এখানে প্রবেশ করার আগে আপনারা ফোন আর জুতো এই সামনে যে টিনের ঘর আছে, তো এখানে জমা করে দিয়ে যেতে পারেন, বা মন্দিরের চত্বরে বিভিন্ন জায়গায় জায়গা করা আছে ফোন বা জুতো রাখার জন্য। প্রভুপাদজির যে পুষ্প সমাধি মন্দির আছে, সেই মন্দিরে ভেতরে তো মোবাইল নিয়ে আমরা ঢুকতে পারবো না বা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে আপনাদের জন্য কিছু দৃশ্য আমি ক্যাপচার করলাম। প্রভুপাদজির যে পুষ্প সমাধি মন্দির আছে তার একদম পাশেই চন্দ্রোদয় মন্দিরও পড়ে। এখন যেহেতু রেডি হয়নি মন্দিরটা, তাই আমাদেরকে এখন ঘুরে ঘুরে সেই চন্দ্রোদয় মন্দিরের দিকে যেতে হবে। প্রভুপাদজির সমাধি মন্দির দেখা হয়ে গেছে, সেখানে ফোন নিয়ে তো ঢুকতে পারিনি, ওই জন্য ভিতরে যে কী সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখন আমরা যাব চন্দ্রোদয় মন্দিরের ভেতরে, তার জন্য টিকিট কাটতে হবে। কত টাকা টিকিট পাওয়া যায় সেটা দেখি, তারপরে যাব চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। চন্দ্রোদয় মন্দিরে ঢুকতে হলে আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা দু বন্ধু যেহেতু দুটো টিকিট কেটেছি, 50-50 100 টাকা। তো আমাদের টাইম হচ্ছে 5টার সময়, 5টা থেকে 5:30 পর্যন্ত থাকতে পারো, মাত্র 30 মিনিট, তার বেশি থাকা যাবে না। তো এখানে বিভিন্ন রকমের টাইম স্লট আছে, সেই অনুযায়ী মর্নিংয়ে আর হচ্ছে ইভিনিং যেটা বলে, এই দুটো ভাগে ভাগ করা হয় এই চন্দ্রোদয় মন্দির দেখার জন্য। তো মর্নিংয়ে শুধুমাত্র ভিজিটরদের জন্য 3টে স্লট আছে, ফার্স্ট, থার্ড আর ফোর্থ, আর যারা ডিভোটিস তাদের জন্য সেকেন্ড স্লট আছে। তো ফার্স্ট স্লট ভিজিটর, আর থার্ড আর ফোর্থ যে স্লটগুলো আছে সেইগুলো জন্য এটা 30 মিনিট করে টাইম পাবে, আর যারা ডিভোটিস আছে তারা হচ্ছে 1 ঘন্টা করে টাইম পাবে। এটা মর্নিংয়ে যেমন সেকেন্ড স্লটে আছে ডিভোটিস আছে, তেমনি ইভিনিংয়ে সেকেন্ড স্লটে ডিভোটিস আছে। তো সেই ডিভোটিসের টাইম মর্নিংয়ে হচ্ছে 11টা থেকে
11টা থেকে এক ঘন্টা মানে 12টা, আর বিকেলবেলায় যেটা 4টে থেকে 5টে পর্যন্ত, মানে 4টে থেকে 5টে 1 ঘন্টা। এই হচ্ছে ডিভোটিসদের টাইম। আর বাকি যে 1, 3, 4 মর্নিংয়ে আর 1, 3, 4 ইভিনিংয়ে, তো সেটা 30 মিনিট করে পাবে। 10:30 থেকে ফার্স্ট স্লট, আর থার্ড স্লট আছে 12টা থেকে, এবং ফোর্থ স্লট আছে 12:30 থেকে। আর ইভিনিংয়ে আছে ফার্স্ট স্লট আছে 3:45 থেকে 30 মিনিট, থার্ড স্লট আছে 5টা থেকে, আর ফোর্থ স্লট আছে 5:30 থেকে। হলো পৃথিবীর সবথেকে বড় মন্দির বা সবথেকে বড় কৃষ্ণ মন্দির। এটির একটি নাম আছে চন্দ্রোদয় মন্দির, আর একটা যে নাম এখানে রাখা হয়েছে সেটা হলো বৈদিক প্ল্যানেটোরিয়াম ইস্কন মায়াপুর টেম্পল। এই মন্দিরটি খোলার কথা ছিল 2026 সালে, কিন্তু যা দেখা যাচ্ছে 2027 কিংবা 2028 সাল পর্যন্ত লেগে যেতে পারে। এই মন্দিরে ঢোকার জন্য প্রচুর ভিড় ছিল, সেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, তার জন্য সেখানে আর কিছু ব্লগ বানাতে পারিনি। এখন ধীরে ধীরে মন্দিরের ভিতর প্রবেশ করছি। মন্দিরটা সামনে থেকে দেখে এতটাই বিশাল মনে হলো যে সত্যি এটা কমপ্লিট হতে আরও কয়েক বছর লেগেই যাবে, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। एकदम पीछे थोड़ा जल्दी आइए। तो विशेष सूचना है आप सभी भक्तों के लिए, प्लीज जो लोग खाली पैर में आए होंगे थोड़ा नीचे देखकर चलना होगा ताकि किसी का पैर में कुछ लग ना जाए। मंदिर में अभी काम चल रहे हैं और कोई भी भक्त बैरिकेड के अंदर प्रवेश ना करें। 350 फीट ऊपर में काम चल रहा है, प्लीज कोई भी भक्त ऊपर चढ़ने की कोशिश ना करे, बैरिकेड के अंदर में भी ना जाए, कभी भी दुर्घटना घट सकते हैं। हम लोग जिस रास्ते से जाएंगे आप लोग भी उसी रास्ते से आइएगा। फिर मंदिर दर्शन के बाद हम लोग इसी रास्ते से रिटर्न जाएंगे। जिधर से आए हैं वापस इधर से ही जाना होगा। সোজাসুজি যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে মেন গেট হবে, আর ডান দিকে হবে ঠাকুরের বসার জায়গা। এই মন্দিরে এসে সবাই রিলস, ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত। আর এই মন্দির থেকে প্রভুপাদজির যে পুষ্প সমাধি মন্দির আছে সেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। মন্দিরের ভেতর স্ট্রাকচার দেখে মনে হলো এখনো অনেক কাজ বাকি আছে। আর ওই সোজাসুজি যেই নিচের দিকে দেখতে পাচ্ছেন লোহার স্ট্রাকচারটা, ওইটাতে ঝাড়বাতি তৈরি করা হবে যাতে মন্দিরের ভেতরে সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। এই মন্দিরের ভেতরটাকে সাজানোর জন্য বিভিন্ন দেশের মার্বেল ব্যবহার করা হয়েছে, যেমন ব্রাজিলিয়ান, ইটালিয়ান। আর এই মন্দিরটা তৈরি করার জন্য প্রায় 40,000-এর মতো শ্রমিক কাজে লেগে আছে। প্রত্যেক দিন নিয়মিত তারা চেষ্টা করে চলেছে কিভাবে এই মন্দিরটিকে তাড়াতাড়ি খুব ভালোভাবে সাজানো যায়। আমরা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম তখন সেখানে কারেন্ট ছিল না, তা সত্ত্বেও দেখুন মন্দিরের ভেতরটা কতটা জ্বলজ্বল করছে। মন্দিরের সৌন্দর্যতা বাড়ানোর জন্য এই যে মার্বেলটি ব্যবহার করা হয়েছে এটির নাম হলো ব্লু বলিভিয়ান মার্বেল। এখানে শিলা প্রভুপাদজির মূর্তি স্থাপন করা হবে। আর এই মন্দির তৈরি হতে হতে এখনও মনে হয় 2026 থেকে 27 সাল পর্যন্ত লেগে যাবে।
মন্দির চত্বরটা দেখবার জন্য আপনারা গরুর গাড়ি করেও ঘুরতে পারেন। এখানে গরুর গাড়ি ভাড়াও পাওয়া যায়। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম রাত্রে ভিডিও কিছু বানানোর জন্য। আর এটা হলো সেই শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। রাত্রেবেলায় এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে যে আপনারা না সামনাসামনি দেখলে বুঝতেই পারবেন না। এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে ননস্টপ হরিনাম সংকীর্তন হয়ে থাকে। দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন হয়। 1 সেকেন্ডের জন্যও বন্ধ হয় না। হরিনাম সংকীর্তন শুনে আমরা আমাদের জগাই মাধাই গেস্ট হাউসে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। কারণ এখন আমরা যাব যে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, মাসির বাড়ি থেকে শুরু করে যা যা কিছু এখানে দেখার আছে। তো সেখানে যাওয়ার পর আমি আমার বাড়ির জন্য রওনা দেব, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়িও পৌঁছতে হবে। এটি হলো শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি, যেটি মায়াপুর শ্রী চৈতন্য মঠ নামেও পরিচিত। বৃন্দাবনে যেমন আপনারা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পাহাড় সব কিছু দেখতে পান, এখানেও ঠিক তেমনি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পাহাড় সব কিছুই আছে। তার জন্য এটিকে গুপ্ত বৃন্দাবন বলেও বলা হয়। আর এটি সাধারণ মানুষের কাছে সেই গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত আছে। এই মন্দিরটা হলো সেই মন্দির যেখানে জগাই মাধাই ঢোল পাঠিয়েছিল। আজকে আমাদের সর্বশেষ দর্শনীয় স্থান হলো শ্রী চৈতন্যদেবের জন্মভিটে। এটা হলো শ্রী চৈতন্যদেবের জন্মভিটের মন্দির। আর ভিতরে যেখানে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছটি হলো এটা। এইখানেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর ক্যামেরা বেশি অ্যালাউড না থাকার জন্য আমরা আর বেশি ভিডিও বানাতে পারিনি। আমরা সব কিছু রেডি করেই বেরিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই তাড়াতাড়ি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখা শেষ করে আমরা বোড়ালঘাটে এসে পৌঁছালাম টিকিট কেটে। আর এখান থেকেই আমরা ফেরিতে করে পৌঁছালাম জলঙ্গি নদী আর গঙ্গা নদীর উপর দিয়ে নদীর ওই পারে। নবদ্বীপে থাকা, খাওয়া, ঘোরাফেরা সব কিছু নিয়ে প্রায় ১,৫০০ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপর নদীর ওপারে পৌঁছে আমি হাওড়া যাব ট্রেন ধরে। হাওড়া থেকে আমি আমার বাড়ির জন্য ট্রেন ধরবো শালবনী পর্যন্ত। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও মাঝে মাঝে দেখতে থাকবেন।